এই তো বছর কয়েক আগে তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে। এক দুর্বিষহ জীবন থেকে তারা বেরিয়ে এসে এক মুক্ত জীবন যাপন করছে। কিন্তু হঠাৎ করেই যেন এই দিন কয়েক আগের একটা ঘোষণা তাদের জীবনের নিয়ে এসেছে আবারও সেই আশঙ্কার মেঘ। আবার কি তাদের পরাধীন হয়ে যেতে হবে? আবার কি সেই দুর্বিষহ জীবনে ফিরে যেতে হবে? এর উত্তর আমাদের কাছে এই মুহূর্তে নেই, তবে উত্তর হয়তো আছে ভারতের নির্বাচন কমিশনের কাছে। আমরা কথা বলছি 2015 সালে স্বাধীন হওয়া সাবেক ছিটমহলকে নিয়ে। 2015 সালের 31শে জুলাই একটি বিশেষ চুক্তির বলে হস্তান্তর হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল। সেই ছিটমহলের এবারের যে এসআইআর এর যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই এসআইআর এর ঘোষণার পরেই দেখা দিয়েছে আশঙ্কার মেঘ। কারণ এই নির্বাচন কমিশন যে বিশেষ বিষয়টিকে নিয়ে বা যে বিশেষ ভোটার তালিকাটাকে বেঞ্চমার্ক করেছে তা হলো 2002 সালের, অর্থাৎ এবারের এসআইআর হবে 2002 সালের ভোটার তালিকার উপরে বেস করে। সেখানে যাদের নাম থাকবে তারা অবধারিতভাবে ভারতের বৈধ ভোটার হবেন। যে সমস্ত তাদের সন্তানেরা রয়েছে তাদের যদি বাবা মায়ের নামও সেই 2002 সালের ভোটার তালিকায় থাকে, তাহলে তারাও 18 ঊর্ধ্ব হলে পরেই সেই তালিকায় অটোমেটিক্যালি নাম তুলতে পারবেন, অর্থাৎ তারাও বৈধ ভোটার হয়ে যাবেন। কিন্তু প্রশ্ন থাকছে এই সাবেক ছিটমহলের বাসিন্দাদের নিয়ে। তারা কোন পেপারস দেখাবেন, কোন কাগজ তারা দেখাবেন, তারা নিজেরাও জানেন না। দিন কয়েক আগে বিএলওরা গেছেন, যেমনটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ইনুমারেশন ফর্ম নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হবেন বিএলওরা। সেই বিএলওরা সেখানে গিয়ে সেই ফর্ম দেবেন, সেই ফর্মে ফিল আপ করতে হবে, বেশ কিছু তথ্য থাকবে, সেই তথ্য ভিত্তিতে আপনাদেরকে সেই ফর্ম ফিল আপ করতে হবে। সেখানেই দেখা দিয়েছে প্রশ্ন, কারণ সেখানে দেখাতে হবে, যদি প্রয়োজন পড়ে সেখানে দেখাতে হবে আপনাদেরকে 11টি নথি এবং তার সঙ্গে আধার কার্ড একটি নথি হিসেবে গণ্য করা হয়েছে, অর্থাৎ 11, তার ছাড়া আধার কার্ড দেখানো যাবে, অর্থাৎ 12টি নথি গ্রাহ্য হবে যদি কোনো প্রশ্ন থাকে সরকারের বা নির্বাচন কমিশনের, যে আপনাকে নিয়ে আপনার ভোটার কার্ড সংক্রান্ত বা সেই ভোটার তালিকার নাম সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আপনাকে নিয়ে, সেই প্রশ্নের ভিত্তিতে আপনাদের কাছে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখতে চাওয়া হবে যদি কোনো সংশয় থাকে, বেটার বলা চলে এটা। কিন্তু সেই যে প্রথম যে সংশয় দূর করা হবে কি দিয়ে, না সেই 2002 সালের যে ভোটার তালিকা তা দিয়ে। কিন্তু যারা 2015 সালে স্বাধীনতার স্বাদ পেয়েছে তারা কি নথি দেখাবে বলা নেই কোথাও নির্দিষ্টভাবে। সেই যে নির্বাচন কমিশনের যে গোটা প্রেস ব্রিফিং হয়েছিল সেখানেও কোথাও বলে দেওয়া নেই যে সাবেক ছিটমহলের বাসিন্দারা কোন নথি দেখাবেন। আবার তার পরবর্তী সময়ে যে সার্কুলার জারি হয়েছে তার মধ্যে যে নির্দিষ্টভাবে বেশ কিছু তথ্য সেখানে দেওয়া রয়েছে, সেই তথ্যগুলোর মধ্যে কোথাও পরিষ্কারভাবে উল্লেখ করা নেই যে এক্স্যাক্টলি কোন কোন নথি এই সাবেক ছিটমহলের বাসিন্দারা দেখাবেন। সমস্যা তো আছেই, সমস্যা তৈরি হয়েছে, তার থেকে বড় কথা হলো কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশন নিয়েই আমরা আলোচনা করব। কি ছিটমহল বা ছিটমহল বিষয়টি কি তা নিয়েও আমরা আলোচনা করব। নমস্কার, আমি অনিরুদ্ধ। প্রথমেই উঠে আসছে যে এই ছিটমহল নিয়ে আগে বেশ কিছু কথা আমি বলে ফেললাম, লম্বা চড়া বুলিয়ে আওড়ে নিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ছিটমহল কি। ধরুন আপনার অনেকেরই বাড়িতে ফাউন্টেন পেন ছিল বা এখনো আছে। একটা সাদা কাগজের মধ্যে সেই ফাউন্টেন পেনটাকে জোরে ঝাড়লে পরে কি হবে, বেশ কিছু ছিটে পড়বে কালি। সেই যে ছিটেটা পড়বে সেই ছিটে বা ছিট, সেটাই ছিট। কিন্তু তাহলে ছিটমহল কি? ছিটমহল কি তাহলে কোনো বাড়ি, একটা বড় মহল, বিশাল বড় একটা কোনো রাজপ্রাসাদ? একেবারেই নয়। এই ছিটমহল নিয়ে রয়েছে বেশ কিছু ইতিহাস। তার মধ্যে একটা ইতিহাস হলো গিয়ে যে আমাদের ভারতবর্ষের
কোচ রাজা এবং বাংলাদেশের রংপুরের যে রাজা, তাদের পাশা খেলার যে মানে বাজি ধরার যে বিষয় থাকতো, সে পাশা খেলার বাজি ধরার বিষয় ছিল লেগে ছিট, অর্থাৎ ছোট ছোট এলাকা, সেই ছিটের মতন ছোট ছোট এলাকা সেগুলো তৈরি হয়ে গেছিল সেই সময়, এবং সেখান থেকেই এই ছিটমহলের উৎপত্তি। তাদের পাশা খেলায় কেউ হেরে গেলে পরে একটা জায়গা দিয়ে দিত, আবার তারপরে যেটা হতো যে আবার আরেকজন পাশা খেলায় বসেছেন, পাশা খেলায় জিতেছেন বা হেরেছেন, আবার একটি জায়গা দিয়ে দেওয়া হলো। এভাবে নাকি ছিটমহলের জন্ম হয়েছে। যদিও এই তথ্য নিয়ে যথেষ্ট কনফিউশন আছে, এই তথ্য নিয়ে যথেষ্ট মানে প্রশ্ন রয়েছে যে আদৌ কি এই বিষয়গুলো কি ঠিক না ভুল। তবে আমরা কিছু তথ্যের ভিত্তিতে আজকে আলোচনা করব। কি সেই তথ্য, এক এক করে আসছি। কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই ছিটমহলগুলিতে 1949 থেকে 2015 যে সময়কাল, সেই সময়কালে অবস্থা ছিল সেখানে ভয়াবহ, কার্যত মানে সেখানকার মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যেতেন। অবশেষে 31শে জুলাই দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তির বলে সেখানকার বাসিন্দারা স্থায়ী বসবাসের একটা ঠিকানা পায়, অর্থাৎ তাদেরকে স্থায়ী বসবাসকারী মানুষ হিসেবে চিহ্নিত করা হয়। শুধু ছিটমহল নয়, কখনো কখনো এই ছিটমহলগুলোকে বলা হতো পাশা ছিট। কেন পাশা ছিট বলা হতো, যেটা আমি একটু আগেই বললাম আপনাদেরকে, যে সেগুলোকে পাশা ছিট বলার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে, যে সেখানে পাশা খেলাকে কেন্দ্র করে এই ছিটের বা এই ছোট ছোট জায়গাগুলো হস্তান্তর হয়ে যেত। যদি আমরা মানে ব্রিটিশ টাইমের সময়কালের কথা ভাবি, তখন ভারত বাংলাদেশ এটা তো মানে গোটা এলাকাটাই তখন অবিভক্ত বাংলা ছিল এবং অবিভক্ত ভারতবর্ষ ছিল। সেখানে 102খানা ছিট ছিল, এর মধ্যে 21টি ছিল বাংলাদেশি কাউন্টার ছিট, এবং ভারতীয় মূল ভূখণ্ডে তখন 71টি বাংলাদেশি ছিটমহল ছিল। এদের মধ্যে আবার যেমনটা বলা হয় যে সেখানে 3টি সম্ভবত বাংলাদেশি এই ভারতীয় কাউন্টার ছিট ছিল। 2010 সালে দুই দেশের মধ্যে একটা যৌথ আদমশুমারি হয়, এবং সেই আদমশুমারির ফলে দেখা যায় যে সেখানে 51,549 জন বাসিন্দা বসবাস করতেন। তার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলে 37,334 জন, এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ছিটমহলে 14,215 জন মানুষ থাকতেন। অবশেষে কি হয় না, এই ছিটমহল নিয়ে একাধিক সমস্যা, একাধিক আপনাদের যেটা বলছিলাম যে একাধিক প্রশ্ন, একাধিক বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়। কেন না সেখানকার বাসিন্দারা তারা না ভারতের অধিবাসী প্রপারলি, না ছিল তারা বাংলাদেশের অধিবাসী প্রপারলি, ফলে তাদের মধ্যে একটা দুর্বিষহ জীবন কাটাতে হয় তাদেরকে। কোনো প্রয়োজনীয়, তা সে মেডিকেল ইমার্জেন্সি হোক, পড়াশোনার ক্ষেত্রে মানে শিক্ষার ক্ষেত্রে, সেই মানে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন হোক, কোনোটাই তারা ঠিকভাবে করে উঠতে পারতেন না। এটা নিয়ে বহু সময় বহুভাবে মানে এই ছিটমহল নিয়ে সমস্যা সমাধানের জন্য আওয়াজ ওঠে। ছিটমহল সমন্বয় কমিটি তৈরি হয়, তারা আওয়াজ তোলে কিভাবে এই ছিটমহলগুলোকে স্বাভাবিক পর্যায়ে বা সেখানকার বাসিন্দারা কিভাবে মানে একটা সুস্থ স্বাভাবিক জীবন, আমার আপনার মতন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে ব্যাপারে বেশ কিছু প্রশ্ন তোলা হয় যে কিভাবে এটা এই বিষয়টা একটা স্থায়ী সমাধান করা সম্ভব। প্রশ্ন ওঠে এই 1971 সালের ভারত বাংলাদেশ মানে বাংলাদেশের যুদ্ধ, সেই সময় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, সেই সময়েও প্রশ্ন ওঠে যে এই যুদ্ধের সময়কালে বা এই যুদ্ধের আবহে যদি এই ছিটমহলগুলোকে একটা স্বাধীন এলাকা হিসেবে ঘোষণা করা যায়, অর্থাৎ যে অংশগুলো ভারতে রয়েছে, বাংলাদেশের যে অংশগুলো ভারতে রয়েছে সেগুলোকে ভারতীয় অংশ হিসেবে ঘোষণা করে দেওয়া হোক, এবং যেগুলো বাংলাদেশে রয়েছে ভারতের অংশ সেগুলোকে বাংলাদেশের অংশ হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। এই দাবিও ওঠে বারংবার, এবং এটা নিয়ে আলোচনা হয়, এটা নিয়ে প্রশ্ন ওঠে, টেবিলে মানে গোল টেবিল বৈঠক বসে দফায় দফায়, কিন্তু আলটিমেটলি যেটা হয় যে রেজাল্ট জিরোই থেকে যায়। কেন
না সেখানে ছিল, সেখানে মানে সেগুলোকে ঠিক করতে গেলে সংবিধানে পরিবর্তন আনতে হবে, ভারতীয় সংবিধানের একাধিক ধারায় সেখানে পরিবর্তন আনতে হবে। কারণ সেগুলো মানে স্বাধীনতা সংগ্রামের সময় বা স্বাধীনতা আন্দোলনে বা ভারতের যখন স্বাধীনতা আসে 1947 সালে, তারপরে সেখানে কিছু ডিমার্কেশন, যে ল্যান্ড ডিমার্কেশন হয়, সেই ল্যান্ড ডিমার্কেশনে কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় থেকে গেছিল, সেগুলোকে ঠিক করতে গেলে যথেষ্ট কাঠখড় পোড়াতে হতো। তাই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে, সেই সময়ে যখন প্রশ্ন ওঠে 1971 সালেও যখন প্রশ্ন ওঠে মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করে যাতে এগুলোকে স্থায়ী সমাধান করে নেওয়া যায়, সেটার যখন প্রশ্ন ওঠে সে ব্যাপারেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। এই যে প্রবলেমগুলো হয়ে আসছিল, অবশেষে কি হয় না 2015 সালে তখন অলরেডি ভারতে সরকার পরিবর্তন হয়েছে, ইউপিএ সরকার চলে গেছে, এনডিএ সরকার তাদের সরকার গঠন করেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার এসেছে। এবং সেই সময় ঠিক হয় যে ততদিনে মানে আগে যেটা বলছিলাম যে ভারত বাংলাদেশের মধ্যে যে ছিটের সংখ্যা, সেই ছিটের সংখ্যার এই ল্যান্ড ডিমার্কেশনের ফলে বেশ কিছু পরিবর্তন হয় এর মাঝখানে, যার ফলে কি হয় মোট ভারত এবং বাংলাদেশ মিলিয়ে 162টা ছিট তৈরি হয়ে যায়। অর্থাৎ 162টা ছিটের মানে ছিটমহল দুই দেশ মিলিয়ে ছিল সেই সময়। তো তখন ঠিক করা হয় যে 1974 সালে যে স্থল সীমান্ত চুক্তি রয়েছে, সেই স্থল সীমান্ত চুক্তির বলে ছিটমহল বিনিময় এবং তাদের আন্তর্জাতিক সীমানা সরলীকরণের কাজ, সেইটাকে বাস্তবায়নে নিয়ে আসা হবে, বাস্তবায়নের রূপ দেওয়া হবে। তো সেই হিসেব অনুসারে 7ই মে 2015 সেই সময় কি হয় না সংবিধানের 100তম সংশোধনী পাশ করে দুই দেশের মধ্যে একটা সংশোধিত সংরক্ষণ চুক্তি করা হয়, যে 2015 সালের 6ই জুনের মধ্যে ভারতের মূল ভূখণ্ডে থাকা 51টি বাংলাদেশি ছিট নিজেদের অধীনে নিয়ে নেবে ভারত, অন্যদিকে বাংলাদেশের মূল ভূখণ্ডে থাকা 111টি ভারতীয় ছিট, এই মিলিয়ে মানে 111 এবং 51 এই মিলিয়ে 162টা যেটা বলছিলাম, এই ছিট দুই দেশের মধ্যে সেগুলো স্থায়ীকরণ হয়ে যাবে। অর্থাৎ সেই চুক্তির বলে দুই দেশ কি করবে না তাদের দেশে, অর্থাৎ ভারতে থাকা 51টি ছিট, সেই 51টি ছিটের মালিকানা ভারত নিয়ে নেবে, তাদের সমস্ত সেখানকার বাসিন্দাদের সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিছু ভারতে রয়ে যাবে। অন্যদিকে 111টি যে ছিট ভারতীয় ছিট রয়েছে, সেই ছিট বাংলাদেশে যেগুলো বাংলাদেশের মূল ভূখণ্ডে রয়েছে তার দায় দায়িত্ব সব বাংলাদেশ নিয়ে নেবে। সেখানেকার মানে সেখানে থাকা যে বসবাসকারীরা তাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য করা হবে। এই হয় চুক্তি। এই সমস্ত চুক্তি হয়ে যাওয়ার পরে বা এই চুক্তি হওয়ার পরে অবশেষে হস্তান্তর কত তারিখে হয় না 31শে জুলাই 2015 মধ্যরাতে সেই চুক্তি বাস্তবায়নে আনা হয়। আর 1 আগস্ট থেকে এই দুই দেশে থাকায় যে 162টি ছিট তারা স্বাধীন ঘোষিত হয়। স্বাধীন মানে আলাদা দেশ নয়, স্বাধীন মানে ভারতের স্থায়ী মানে 51টি ছিট ভারতের স্থায়ী ভূখণ্ডে চলে আসে, অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের মধ্যে তারা ভারতীয় হিসেবে গণ্য হওয়া শুরু হয়। অন্যদিকে বাংলাদেশে 111টি ছিট তারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য হওয়া শুরু হয়। এই যে যখন বিনিময় হচ্ছে, এই ছিট বিনিময় হচ্ছে, তখন তার মধ্যে যে কটা উল্লেখযোগ্য ছিট ছিল তার মধ্যে বাংলাদেশের কুড়িগ্রাম ও ভারতের ছিটমহলে ছিল লোকে দাসিয়ার ছড়া। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাসিয়ার ছড়ার ভেতরে রয়েছে চন্দ্রখানা নামের বাংলাদেশের একটা ছিটমহল, যেটিকে বাংলাদেশেই যেটা বাংলাদেশে থেকে যায়, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে মানে এর মধ্যেও কিছু কিছু জিনিস কি হয় না কাস্টমাইজ করে নেওয়া হয়। অর্থাৎ একটা অংশ যেটা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে, সেই 51টা ছিটে সেটা বাংলাদেশ বলেছে ঠিক আছে চলো এটা আমাদের কাছেই থেকে যাক। আবার ভারতের মধ্যে থাকা বাংলাদেশের কোনো একটা ছিট সেটা মানে বাংলাদেশ এই ভারত বলেছে যে না ঠিক আছে চলো এটা আমাদের মধ্যেই থেকে যাক। মানে এই বিনিময় প্রথাটুকু না এটা নিজেদের মধ্যে আলোচনার সাপেক্ষে এবং সেই চুক্তির সাপেক্ষে অ্যাকর্ডিংলি সেগুলোকে মানে হস্তান্তর হয় এবং মানুষ
মুক্তি পায় সেখানে। মানে সেই স্বাধীনতা কার্যত মানে নাগরিকত্বহীনতায় যে ভুগছিল দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যে নাগরিকত্বহীনতায় ভুগছিল সেখানকার মানুষেরা, প্রায় বলা চলে যে স্বাধীনতার 68 বছর পর্যন্ত তারা স্বাধীনতার স্বাদ পায়নি। ভারত স্বাধীন হয়, পরবর্তী সময়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু তবুও এই এলাকাগুলো স্বাধীনতার স্বাদ পাচ্ছিল না। তারপরে অবশেষে 2015 সালে সেইখানকার মানুষেরা তারা স্বাধীনতার স্বাদ পায়। আমরা যেমনটা জানি যে ব্রিটিশদের প্রথম থেকেই একটা টেন্ডেন্সি ছিল যে তারা ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি অবলম্বন করে ভারতকে ভাগ করে দেবে, টুকরো টুকরো ভাগে ভাগ করবে। তাতে যেটা হবে যে তাদের যে মানে তারা যে শাসন চালিয়ে যাবে বা ভারতের ওপরে যে শাসন চালাবে, যতটা ছোট করে দেওয়া যায় ভারতবর্ষকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে, তাতে তাদের শাসন ক্ষমতা চালিয়ে যাওয়াটা অনেক বেশি ইজি হবে। কিন্তু যদি অখণ্ড ভারত হয় সেক্ষেত্রে তাদের শাসন করতে সেখানে সমস্যা হবে। তাই জন্য প্রথমে স্বাধীনতার সময় আমরা যেমনটা জানি, তার আগে 1905 সালে বঙ্গভঙ্গ নিয়ে একটা আওয়াজ ওঠে। তার পরবর্তী সময়ে স্বাধীনতার সময় পাকিস্তানকে আলাদা করে দেওয়া হয়। সেখানে তার পেছনেও তাদের হাত রয়েছে। বাংলাদেশের একটা অংশ, সেটা ইস্ট পাকিস্তান, আমরা যেমনটা জানি যে সেই সময় ইস্ট পাকিস্তান হিসেবে বা পূর্ব পাকিস্তান হিসেবে সেটা ভাগ হয় এবং পাকিস্তানের সঙ্গে তার যুক্ত হয়ে যায়, পাকিস্তানের ম্যাপের মধ্যে তাকে নিয়ে আসা হয়। অর্থাৎ যতটা টুকরো করে দেওয়া যায় ভারতবর্ষকে, সেই টুকরো করার একটা প্রসেস চালিয়ে গেছিল ব্রিটিশাররা। তো সেই সময় যখন এই মানে টুকরো করার কাজ চলছে, সেই সময় একটা ডিমার্কেশন, যেটা আমরা জানি যে একটা ল্যান্ড ডিমার্কেশন হয়, সেই ল্যান্ড ডিমার্কেশনের ফলে কি হয় না, এই ছিটমহলগুলো তৈরি হয়। ল্যান্ড ডিমার্কেশনটা এমন ভাবে হয়, মানে আপনারা যদি কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশ এইসব জায়গায় যান, ওখানে দেখতে পাবেন যেহেতু এখানে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, শুধু এই এলাকাগুলো কেন, আমি আপনারা যদি আসামের যে ভারত বাংলাদেশ সীমান্ত বা মণিপুরের যে মেঘালয়ের যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে বা ত্রিপুরাতে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখানেও এরকম বহু এলাকা রয়েছে যেখানে হয়তো বাংলাদেশের কোনো বাসিন্দার বাড়ি রয়েছে বাংলাদেশের ভূখণ্ডে, তার চাষযোগ্য জমিটা রয়েছে ভারতীয় ভূখণ্ডের উপরে। অর্থাৎ এই ডিমার্কেশন লাইন এমন ভাবে তৈরি করা হয়েছে যে সেখানে এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে। এই ধরনের কনফিউশন প্রচুর আছে, মানে প্রচুর জায়গায় এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলো চলতেই বা এই প্রবলেমগুলোর ফলেই কিন্তু আলটিমেটলি এই যে ছিটমহল, সেই ছিটমহলের সেই সময় জন্ম হয়। এই সমস্যাগুলো বা এই প্রবলেমগুলোকে তৈরি করে রেখে গেছিল ব্রিটিশাররা, এই ডিমার্কেশন লাইন। পরবর্তী সময়ে সেগুলোকে নিয়ে কাজ করা যেত খুব সহজেই, দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে সেই ডিমার্কেশন লাইনকে একটা সুস্থ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যেত। কিন্তু আলটিমেটলি রাজনীতির জাতাকলে পড়ে সেই সমস্ত বিষয়গুলো কি হয় না, সেগুলো যেই তিমিরে পড়েছিল সেই তিমিরেই থেকে যায়। তবে কিছুটা এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের একটা উদ্যোগ দেখা গেছে যে বর্তমান যে এনডিএ সরকার, সেই এনডিএ সরকারের তরফে দেখা যায় যে তারা কিছু স্থায়ী সমাধান করার চেষ্টা করেছে বা করছে। তার একটা ফল 2015-র এই ছিটমহল বিনিময় চুক্তি। 1947 সালে ভারত পাকিস্তান সীমান্ত তৈরির সময় র্যাডক্লিফ মানচিত্র বিভাজন থেকে উদ্ভব হয় এই ছিটমহলগুলির। এটা হলো কি আরেকটা নোশন, এক দেশের ভূখণ্ডে থেকে যায় অন্য দেশের বেশ কিছুটা অংশ। 162টি ছিটমহল ছিল ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে। সেই পূর্ব পাকিস্তানের মধ্যে বর্তমানে বাংলাদেশও রয়েছে। এর মধ্যে ভারতের 111টি ছিটমহল ছিল বাংলাদেশের অভ্যন্তরে, আর বাংলাদেশের 51টি ছিটমহল ছিল ভারতের অভ্যন্তরে। এটা আমি শুরু থেকে বারবার বলে এসেছি এই একই কথা। কেন না, এটা আপনাদের বোঝার জন্য যে এই ছিটমহলগুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় এবং কিভাবে ছিল। তো এই ছিটমহলগুলোতে যারা বসবাসকারী ছিল প্রায় 50,000-এর উপরে বাসিন্দা ছিল, সেটাও বলেছি আপনাদেরকে। 2011 সালের জনগণনা অনুসারে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলে বসবাসরত যে লোক সংখ্যা সেটা ছিল প্রায় 37,000 এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলের লোক সংখ্যা ছিল প্রায় 14,000। এই ছিটমহলগুলোর মধ্যে লালমনিরহাটে
59টি, পঞ্চগড়ে 36টি ও কুড়িগ্রামে 12টি, আর এই 12টি ছিট ছিল। আর এছাড়া ছিল কোথায় না নীলফামারীতে 4টি ভারতীয় ছিট ছিল। অন্যদিকে বাংলাদেশের যে 51টি ছিট ছিল তার মধ্যে 47টি কোচবিহারে ও 4টি জলপাইগুড়ি জেলায় রয়েছে, মানে তখন ছিল আর কি। পরবর্তী সময় 2015 সালে যখন এই ছিটমহল হস্তান্তর হয়, তারপরে এখন আর সেই জায়গাগুলোকে আলাদা করে ছিটমহল বলে উল্লেখ করা যায় না। ঐতিহাসিক রেকর্ডের ক্ষেত্রে ছোট অঞ্চল কোচবিহার ও তৎকালীন যে মুঘল সাম্রাজ্যের মধ্যে 1713 সালে একটা চুক্তি হয়েছিল বলে জানা যায়। সেখানে এই জমি নিয়ে একটা বিভ্রান্তি দেখা দেয়। সম্ভবত কোচবিহারের রাজার সঙ্গে মুঘলদের যুদ্ধে কোনো অঞ্চল জয় বা হারের সীমানা নির্ধারণ না করেই যুদ্ধ শেষ করে দেওয়া হয়। ফলে কোচবিহারের যে রাজ্য, মানে কোচ রাজাদের যে রাজ্য ছিল, সেখানে রাজার জমিদারির কিছু অংশ রাজ্যের বাইরে চলে যায়। ভারত ভাগের পর ওই এলাকাগুলো পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, আর সেখানেই এই যে এলাকাগুলো সেগুলোই আলটিমেটলি ছিটমহল রূপে উঠে আসে। এটা হলো কি আরেকটা তথ্য উঠে আসে। এরকম নানান ধরনের ঘটনা রয়েছে ছিটমহল সম্পর্কে। ছিটমহলের তালিকায় যেটা জানা যায় যে 1997 সালে দুই দেশের দ্বারা এটা প্রস্তুত করা হয়। সেই 1997 সালে কি হয় না, সেখানে ছিটমহলের যে তালিকা কটা ছিটমহল রয়েছে, তার আগে পর্যন্ত ছিটমহল আছে, কিন্তু এক্সাক্ট নাম্বারটা নিয়ে কনফিউশন ছিল। কিন্তু তার পরবর্তী সময়, এর আগে আমি শুরুর দিকে বলেছি, সেই সময় কেউ কখনো জানা যেত সেখানে 102খানা ছিট রয়েছে দুই দেশ মিলিয়ে, আবার কখনো সেই সংখ্যাটা একটু হেরফের হয়ে একটা কনফিউজিং নাম্বারে পরিণত হতো। কিন্তু 1997 সালে দুই দেশের মধ্যে কি করা হয় না, একটা যৌথ সীমানা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়, এবং সেই সীমানা ওয়ার্কিং গ্রুপ তারা কি করে না, যৌথভাবে এটা জানায় যে এই টোটাল নাম্বার অফ যেটা 162, অর্থাৎ শেষ যখন ছিটমহল যখন হস্তান্তর হয় তখন যে শেষ যে নাম্বারটা পাওয়া যায়, অর্থাৎ 162টা ছিট দুই দেশ মিলিয়ে, সেই এক্সাক্ট তালিকাটা সেই সময় দুই দেশ মিলে নির্ধারণ করে। 2007 সালের মে মাসে আবার একটা যৌথ আদমশুমারি হয় এখানে। আর 2011 সেপ্টেম্বর মাসে ভারত এবং বাংলাদেশ কি করে না, তারা 1974-এর যে স্থল চুক্তি রয়েছে সেই স্থল চুক্তির জন্য অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষর করে। মানে অর্থাৎ সেখানে যে চুক্তি ছিল তার মধ্যে আরো কিছু পয়েন্ট অ্যাড করে সেই চুক্তিকে আবার নতুনভাবে উপস্থাপন করা হয়। দুই দেশের যে 162টি ছিটমহল অদল বদল করার অভিপ্রায় ঘোষণা করা হয়, যাতে বাসিন্দাদের মানে যে একটা স্থায়ী বসবাসের ঠিকানা মেলে, তেমন দুই দেশের মধ্যে একটা মানে কমন একটা চিন্তাধারা বা কমন একটা ডিসিশনে আসা হয়। এখানে আরো একটা বিষয় বলে রাখা ভালো যে 1958 সালে সই হওয়া যে চুক্তি, সেই চুক্তিতে ছিটমহল বিনিময়ের উল্লেখ থাকলেও এর ব্যাপারে ভারতের তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সংবিধানের 143 নম্বর ধারা সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত জানতে চান। সুপ্রিম কোর্টে সেখানে কি মতামত রয়েছে, তখন আদালতের পক্ষ থেকে বলা হয় যে সংবিধানের যে সংশোধনী মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে, যদিও তা পরবর্তীকালে নানা কারণে আর সেটা হয়নি। যেমনটা বারে বারে আমি বলছিলাম যে মানে উদ্যোগ নেওয়া হয় কিন্তু উদ্যোগ আলটিমেটলি আর সাকসেসফুল করা যায় না। অবশেষে 2015 সালের সিদ্ধান্ত অনুসারে দুই দেশের মধ্যে এই চুক্তি হয় এবং হস্তান্তরও হয় ছিটমহল। তো যেটা হয় যে এর পরবর্তী সময় 2015 সালে এই সমস্ত হয়ে যাওয়ার পরে, তারপরে সেখানে যখন 2019-এর লোকসভা নির্বাচন হয়, সেই সময় এই ছিটমহলের বাসিন্দারা, ভারতে থাকা যে ছিটমহলগুলো সেখানকার বাসিন্দারা প্রথমবার ভোট দেয়। দেখা যায় যে সেই ভোটে গেরুয়া শিবির রাজ্যের যে তৃণমূল সরকার বা তৃণমূল দল রয়েছে তাদের থেকে মানে অনেকটা এগিয়ে যায় ভোট পাওয়ার ক্ষেত্রে। সেটা হতে পারে হয়তো যে তাদেরকে স্বাধীনতা যারা দিয়েছে বা যাদের হাত ধরে স্বাধীনতা এসেছে
তাদের প্রতি একটা মানে সেই নমনীয় ভাব, অর্থাৎ তাদের প্রতি একটা যে আপনারাই তো আমাদের জন্য করেছেন, এরকম একটা ভাব দেখিয়ে সেই সময় ভোট দেয়। 2021 সালেও এর খুব একটা ব্যতিক্রম কিছু হয় না, যদিও ভোট পার্সেন্টেজ বিজেপির সেখানে কমে। 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয় সেখানে। পরবর্তী সময় 2024-এ বেশ কিছুটা মানে ভোটের সংখ্যা কমে বা পার্সেন্টেজ কমে বিজেপির ক্ষেত্রে, অর্থাৎ গেরুয়া শিবিরের ক্ষেত্রে পার্সেন্টেজ আরো বেশ কিছুটা কমে যায় সেখানে। কিন্তু তবুও সেখানে মানে সেখানকার বাসিন্দারা তারা ধীরে 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 স্বাভাবিক ছন্দে ফিরছিল। এই বছর বিহারে প্রথম দফায় এসআইআর হওয়ার পরে দ্বিতীয় দফায় 12টি জায়গা, অর্থাৎ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর, দ্বিতীয় দফার এসআইআর ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। 2026 সালে পশ্চিমবঙ্গ, অসম সহ মোট 4টি রাজ্যে ভোট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কি পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গে বেশ কিছু কন্ট্রোভার্সি রয়েছে এই এসআইআর কে কেন্দ্র করে। তার মধ্যে অন্যতম হলো কি এই ছিটমহলগুলো। এখানে এবারে এখানকার বাসিন্দা যারা, অর্থাৎ ছিটমহলে যারা বাসিন্দা, তারা একটা সমস্যায় পড়েছে, যেটা শুরুর থেকে আমি বলে আসছিলাম, বা শুরুতে যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে সমস্যাটা কি তৈরি হয়েছে না, এবারের নির্বাচন কমিশন কি করেছে না, 2002-এর যে ভোটার তালিকা, 2002-এ পশ্চিমবঙ্গে একটা এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জুড়ে 2002 থেকে 2004-এর সময়কালে এসআইআর হয়। সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা অর্থাৎ সংশোধনীর কাজ, যে ভোটার তালিকায় যে সংশোধনীর কাজ করা হয় সেটা 2002 সালে পশ্চিমবঙ্গে হয়। এবং সেই যে তালিকা, সেই যে ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা হয়েছিল, সেই ভোটার তালিকাকে বেঞ্চমার্ক ধরে এগোনোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। এবং সেই বেঞ্চমার্কের বলে যেটা হয়েছে 2002 সালে যাদের যাদের নাম রয়েছে ভোটার তালিকায়, তাদের ক্ষেত্রে তাদের অটোমেটিক্যালি তারা এবারেও ভোটার তালিকায় তাদের নাম চলে আসবে। কিন্তু এই যে যারা ছিটমহলের বাসিন্দা, তাদের ক্ষেত্রে তো 2002-এর কাগজ নেই। তার কারণ 2002-এর সময় তো তারা মানে সেই স্বাধীনতার স্বাদটাই পায়নি, তখন তারা সেই সাবেক ছিটমহলের বাসিন্দা, তারা না ঘাড়কা না ঘাটকা এরকম একটা জায়গায় তারা ছিল। তো তাদের কাছে 2015 সালের স্বাধীনতার পরে যে কাগজপত্র রয়েছে সেগুলো তাদের কাছে রয়েছে। ইতিমধ্যে বিএলওরা তাদের বাড়িতে গেছিল, বিএলওদের কাজ হলো গিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেবে। এটা আপনারা সকলেই জানেন, এখন জেনে গেছেন, কারণ এটা এতটাই প্রচার হয়ে গেছে যে এটা আমার নতুন করে কিছু বলে দেওয়ার নেই। সেই এনুমারেশন ফর্মে কিছু প্রশ্ন থাকবে, কিছু বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাওয়া হবে, সেই বিষয়গুলোকে আপনাকে ফিল আপ করে আবার বিএলওদের হাতে দিয়ে দিতে হবে। কিন্তু তার সঙ্গে যেটা থাকতে হবে যে 2002-এর যে ভোটার তালিকা, সেই তালিকায় আপনার নাম আছে কিনা সেটা দেখা হবে। এক্ষেত্রে তো এই ছিটমহলের বাসিন্দারা, তাদের পক্ষে সেই কাগজ দেওয়া সম্ভব নয়। তাহলে তারা কি কাগজ দেবেন, বা তারা প্রমাণ হিসেবে কোন বিষয়গুলিকে বা কোন জিনিসগুলোকে তুলে ধরবেন এই ফর্মের সঙ্গে, সেই ব্যাপারে তাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নাই। এমনকি মানে নির্বাচন কমিশনের তরফেও এ ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলো কেউ ভরসা জোগাচ্ছে, কেউ ভয় দেখাচ্ছে এদেরকে, মানে এক তরফে ভরসা জোগানোর কাজ চলছে, অন্যদিকে আবার চলছে লোকে ভয় দেখানোর কাজ। কারণ কেউ নিশ্চিতভাবে জানে না যে কি হতে চলেছে বা এদের ক্ষেত্রে কি হবে। অন্যদিকে এই যে বাসিন্দারা, তারা এখন আবার নতুন করে আশঙ্কায় ভুগছে যে আবার কি তাহলে আমরা পরাধীন হয়ে যাব, আবার সেই দুর্বিষহ জীবন আমাদের কাটাতে হবে, নাকি এ যাত্রায় তারা উতরে যাবে। এই উত্তর তো নির্বাচন কমিশনই দিতে পারবে। আমরা অপেক্ষায় থাকবো তারা কি উত্তর দেয়, কি মানে সলিউশন নিয়ে আসে এই ছিটমহলের বাসিন্দাদের জন্য, তারা কিভাবে ভোটার তালিকায় নিজেদের নাম রাখবে বা তারা স্থায়ী ভোটার হিসেবে গণ্য হবে। এই ধরনের ভিডিও আরো আপনাদের সামনে আমরা নিয়ে আসব, তথ্যভিত্তিক ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সেই ভিডিওগুলো দেখার জন্য এবং আপনাদের মোবাইলে সবসময় যে নোটিফিকেশন পাওয়ার জন্য বা নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দি এজ ডিজিটাল চ্যানেলটি ফলো করুন, তার সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকুন।